আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে ভলিউম ক্যালকুলেশন করা শিখবো। আজকে আমরা মেইনলি দুইটা মেথডে শিখবো, একটা হচ্ছে স্পট হাইট মেথডে, আরেকটা হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে কিভাবে ভলিউম ক্যালকুলেশন করা যায় সেটা। তো এই দুইটা মেথডে আমরা ভলিউম ক্যালকুলেশন করা শিখবো। তো ফার্স্টে আমরা চলে আসি স্পট হাইট মেথডে কিভাবে ভলিউম ক্যালকুলেশন করা যায় সেটা একটু দেখি। তো আমরা এই ফিগারটা খুব ভালোভাবে খেয়াল করি। আমাদের এই যে এখানে যে রেড মার্কিং করা যে লাইন গুলো দেখছো, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে গ্রাউন্ড লেভেল সেটা হচ্ছে এই পজিশনে আছে। মানে মনে করো গ্রাউন্ড লেভেলে এই জায়গাটুকু একটু নিচা দেখা যাচ্ছে, আবার এই জায়গাটুকু একটু বেশি উঁচা, এই জায়গাটুকু একটু নিচা, তাই না? এরকম বোঝাচ্ছে না গ্রাউন্ড লেভেলটা, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা। আর এখন আমরা এই জায়গায় একটা বিল্ডিং বানাতে যাব। বিল্ডিং বানানোর জন্য আমাদেরকে বলা হচ্ছে গ্রাউন্ড লেভেলটা এই লেভেলে নিয়ে আসতে হয়, মানে এই ডটেড লাইন বরাবর আমাদের গ্রাউন্ড লেভেলটাকে নিয়ে আসতে বলতেছে। এই ডটেড লাইনটাকে তাহলে আমরা কি বলবো? আমাদের ফিনিশ লেভেল বা ফরমেশন লেভেল, যেটাই বলি না কেন, তাই না? তো এখন এই যে এই রেড মার্কিং করা যে লাইনটা, এই এই জিনিসটাকে আমি যদি এই ডটেড লাইনে নিয়ে আসি বিল্ডিং করার জন্য, তার মানে কি আমার মাটি কাটতে হবে, তাই না? তো আমার কতটুকু মাটি কাটতে হবে সেটাই হচ্ছে আমরা সেই কতটুকু কাটকৃত মাটির ভলিউম, কতটুকু আর্টওয়ার্ক করা লাগতেছে তার ভলিউম ক্যালকুলেশন করাটাই আমরা এখন শিখব। তো এটা করার জন্য আমরা কি করব? আমরা ফার্স্টে আমাদের এই যে টোটাল যে প্লটটা আছে, আমাদের যে জমিটুকু আছে, এই জমিটুকুকে আমি কি করব? ফার্স্টে হইতে পারে রেক্টেঙ্গেলে, হইতে পারে ট্রায়াঙ্গেলে, হইতে পারে স্কয়ারে আমরা ভাগ করে নিব সমান সংখ্যক। মানে এটা যদি রেক্টেঙ্গেলে ভাগ করি, তার মানে এই রেক্টেঙ্গেল এর যে ডাইমেনশন, এই রেক্টেঙ্গেলের ডাইমেনশন অলমোস্ট সেম, মানে সমান সমান রেক্টেঙ্গেলে ভাগ করে নিলাম কতগুলা। ঠিক আছে? তো ভাগ করে নেওয়ার পরে এখন আমরা এরিয়াটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা দেখি। আমরা ফার্স্টে যেকোনো একটা রেক্টেঙ্গেলের কথা চিন্তা করি। একটা রেক্টেঙ্গেলকে আমি সাইড করে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। তো এটা আমাদের জাস্ট একটা রেক্টেঙ্গেলের জন্য। তার মানে এইটা আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, যেটাকে আমি ইজিএল দিয়ে প্রকাশ করতেছি। আর এই নিচের যে লাইনটা, এটা আমাদের কি ফরমেশন লেভেল বা ফিনিশ লেভেল, তাই না? আমাদের বিল্ডিংটাকে এখানে বানাইতে হবে। তার মানে আমার এইটুকু পোরশন কাট করতে হবে। কত ভলিউম এখন আমরা ক্যালকুলেশন করব। তো এখন আমাদের এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেল এখানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমাদের এই ফিনিশ লেভেলের এরিয়া কত আসবে? এতটুকু এরিয়া কত আসবে বলো তো? কি এরিয়া? এ টাইমস বি, তাই না? এতটুকু এরিয়া কত? আপনার মার্কিংটা বোঝা যাচ্ছে না স্যার। স্ক্রিন আটকায় আছে স্যার। স্ক্রিন আটকে আছে স্যার। স্ক্রিনটা আটকায় আছে স্যার। মার্কিং হচ্ছে না আপনার। আর একজন কই সুস্থ? এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যায় স্যার। এখন দেখা প্রথম যায়। থেকে বলেন স্যার, আমরা কিছুই বুঝি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি তাহলে একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো, আমরা একটা পোর্শন কেটে নিয়ে আসছি, ঠিক আছে? আমাদের যে আগের যে পোর্শনটা ছিল, আগের পোর্শন থেকে আমরা একটা পোর্শন জাস্ট কেটে নিয়ে আসছি। দেখো, আমাদের এই পুরো এটা তো এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল ছিল। আমি জাস্ট একটা স্কয়ার এখান থেকে একটা রেক্টেঙ্গেল কেটে নিয়ে আসছি, একটা রেক্টেঙ্গেল কেটে নিয়ে যে এখানে পাইছি, ঠিক আছে? তো তাহলে কি এটা কি ছিল? এই উপরের পোর্শনটা কি আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল ছিল, আর আমাদের এইটা কি ছিল? ফরমেশন লেভেল, তাই না? আমাকে এতটুকু পোর্শন কাট করে নিয়ে আসতে হবে। তো কতটুকু পোর্শন কাট করতে হবে সেটা ভলিউম এখন ক্যালকুলেশন করব। তো এই ফরমেশন লেভেলের এতটুকু যদি এ হয় আর এতটুকু যদি বি হয়, তো তাহলে এরিয়া কত আসবে? এ ইনটু বি এ ইনটু বি। তো তাহলে ভলিউমের সূত্র হচ্ছে আমাদের এই ফরমেশন লেভেলের এরিয়া, হাইটটা লাগবে স্যার। এরিয়া টাইমস আমাদের এভারেজ হাইট, চারটা কর্নারের যে এভারেজ হাইট। তো চারটা কর্নারের এভারেজ হাইট করলে কত আসবে বলো তো? এইচডি ডিভাইড বাই 4, তাই না? এটাই আমাদের মেইনলি সূত্র, ঠিক আছে? এখন আমরা এখান থেকে একটু জেনারেলাইজড ফর্মুলা ডিরাইভ করব একটু পরে। তো তাহলে এটা জাস্ট একটা রেক্টেঙ্গেলের জন্য বা একটা স্কয়ারের জন্য। যদি আমাদের রেক্টেঙ্গেল বা অনেকগুলো হয়, অনেকগুলো ভাগই তো ভাগ করবো, তাই না, পুরো জমিটাকে? তো তখন কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখছি। সব যদি স্যার সমান হয় স্যার, তাহলে n সংখ্যক গুণ করলেই তো হবে না স্যার? আমরা দেখছি, একটু 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 ওয়েট করো। তো এখন আমরা মনে করো এখান থেকে, আচ্ছা মনে করো আমরা এখান থেকে একটা পোর্শন কেটে নিয়ে যাই।
আচ্ছা আমরা এখন এখান থেকে দেখি, এখানে মনে করো এই পয়েন্টটাকে আমি দিলাম 1 2 3 4 5 স্যার স্ক্রিনটা হয়। আমার মনে হচ্ছে কি দেখা যায় না? না স্যার দেখা যায় 7 স্যার 8 দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি 8 পর্যন্ত ফার্স্টে নিলাম, ঠিক আছে। এখন দেখো, এখন আমাদের ভলিউম বের করব। আমি ফার্স্টে প্রথম রেক্টেঙ্গেলের জন্য আমি ধরলাম হচ্ছে V1, মানে আমার এই পোর্শনের জন্য হচ্ছে V1, এই পোর্শনের জন্য V2, এই পোর্শনের জন্য V3, এই পোর্শনের জন্য V4 বের করব, এটার জন্য আমি V5 বের করব, এটার জন্য V6 বের করব, ঠিক আছে। বাকিটুকু তোমরা নিজেরা করে নিও। তো ফার্স্টে V1 এর জন্য যদি বের করতে চাই, তাহলে V1 কে কি বলা যায়? আমাদের এরিয়া যদি আমি একবারে লিখি A টাইমস কি আসে, এই 1 নাম্বার পয়েন্টের জন্য 1 নাম্বার পয়েন্টে হাইট ধরলাম H1, তাহলে কি আসে H1 প্লাস 2 নাম্বার পয়েন্টের জন্য H2 প্লাস আর কি কি আছে H5, তাই না? 5 নাম্বার H5, পয়েন্ট আর H6 H6, জি স্যার H5 প্লাস H6 ডিভাইড বাই 4 4 বলা যায় জি স্যার শুধুমাত্র প্রথম রেক্টেঙ্গেলের জন্য। দ্বিতীয় রেক্টেঙ্গেলের জন্য V2 কে কি বলা যায়? A বাই 4 লিখে ফেললাম টাইমস কি কি বলা যায়, এখানে কোন কোন হাইট গুলো থাকবে? H2 স্যার 3 6 H2 7 H3 H6 H7 H3 H6 H7। আচ্ছা এরপরে দেখো, এখন আমি যদি V3 ক্যালকুলেশন করতে চাই, কি ব্যাপার? V3 ক্যালকুলেশনের জন্য বলো তো কত আসবে? A divided by 4 into sir H4 H7 3 H8 H4 H7 H8 H3 H4 H7 H8 sir H7 plus H8 sir H8, ঠিক আছে। এখন V4 কত আসবে? A বাই 4 তারপর 4 into আচ্ছা এটা 8 7 দিলাম, এটাকে আমি দিলাম 9 10 11 12, sir হ্যাঁ কত আসবে? H5 sir H5 H6 H9 H10 sir 5 6 H9 H10, H10 sir তাই না? এখন Yes, sir. V5 কত আসবে বলো তো? V5 আসবে স্যার 8 divided by 4 into 6 7 10 11 H6 প্লাস H7 প্লাস H10 প্লাস H11। আচ্ছা এখন V6 কত আসবে? A বাই 4 H7 H8 H11 H12 H7 H8 H11 H11 H12 H12। জি স্যার আচ্ছা এখন আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা দ্বারা করাবো, সেই জন্য মেনলি এতক্ষণ ধরে কাজ করতেছি। এখন আমি যদি জাস্ট এতটুকু পোর্শন পর্যন্ত আমার যদি ভলিউমটা ক্যালকুলেশন করতে চাই, এতটুকু পোর্শন বন্ধ জমির, ঠিক আছে, আমি বাকি পোর্শনটুকু অমিট করে গেলাম, এতটুকু পোর্শন বন্ধ করি, বাকিটাও তোমরা সেম ওয়েতে করে নেবা। তো করতে গেলে তাহলে আমি টোটাল ভলিউম ভি ধরি, ভি কে কি বলা যায়? V1 থেকে নিয়ে V6 পর্যন্ত সবগুলোর যোগফল, তাই না? জি স্যার তাই তো। তো সবগুলোর যোগফল করলে তাহলে কি আসে বলতো? আমি যদি একটা কমন নিয়ে নেই A বাই 4 কমন নিয়ে ফেললাম, তাহলে কি কি লেখা যায়? এখানে H1 কয়বার আছে দেখো তো? স্যার একবারই একবারই আছে, আচ্ছা লিখলাম H1 প্লাস H2 কয়বার আছে? স্যার দুইবার এই একটা আছে, এই একটা আছে, তার মানে 2H2 জি স্যার প্লাস H3 কয়বার আছে দেখো তো? স্যার দুইবার H3 H3 কোথায় কোথায় আছে? এই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাই না? দুইবার, তার মানে 2H3। H4 কয়বার আছে দেখো তো? H4 স্যার এখানে একবারই আছে, তাই না? একবার স্যার জি স্যার H4 প্লাস H5 কয়বার আছে দেখো তো? স্যার দুইবার H5 V1 আর একবার V4 এ স্যার আর দুইটা V4 আছে V1 আর দুইটা V4 আছে এ স্যার তার মানে 2H5, তাই না? জি স্যার H6 কয়বার আছে? স্যার এখানে দুই একটা, স্যার তিনবার চারবার দুইটা, স্যার তিনটা, চারবার চারটা, চারবার চারবার আছে, জি স্যার তার মানে 4H6। H7 কয়বার আছে দেখো তো? একবার, একবার স্যার দুইবার চারবার তিনবার চারবার স্যার চারবার, 4H7। H8 কয়বার আছে দেখো তো? দুইবার দুইবার তিনবার স্যার একবার, আর কোথায়? এটা না, এইটা স্যার হ্যাঁ
না স্যার এটা 10 মনে হয় এই স্যার যে এটা 10 স্যার দুইবার স্যার নিচেরটা স্যার দুইবার। দুইবারই আছে। দুইবার H8। আচ্ছা H9 কয়বার আছে? স্যার একবার। একবার স্যার H9 দুইবার আছে। এই যে এখানে একটা H9, আরেকটা কোথায় আছে? আরেকটা কোথায় আছে? স্যার একবারই তো দেখি। আচ্ছা একবারই আছে, একবারই স্যার। আছে, এতটুকুর মধ্যে আমাদের একবারই আছে, তাই না? স্যার লাস্ট স্যার। পোরশনটা করলে স্যার আরেকবার হবে। হ্যাঁ, লাস্ট পোরশন করলে আরেকবার পাবো। লাস্ট আচ্ছা, কোশ্চেন তো আমরা এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারি, তাই না? তো তাহলে এখন আমরা এখান থেকে যদি একটু জেনারেলাইজড ফর্মুলা ডিরাইভ করতে চাই, দেখো আমাদের H1 দ্বারা কি বোঝাচ্ছে একটু খেয়াল করে দেখো। H1 দ্বারা বোঝাচ্ছে কি এই পোর্শনের হাইটটা, তাই না? এতটুকুন হাইট, তাই না? এখন এতটুকুন হাইট কয়টা রেক্টেঙ্গেলের মধ্যে কমন আছে? জাস্ট শুধুমাত্র কি এই রেক্টেঙ্গেলটার মধ্যেই আছে। তার মানে কি H1 কয়বার বসবে? একবার। একবার। H2 দেখো H2 টা হাইট কোনটা বোঝাচ্ছে? এই 2 নাম্বার পয়েন্টে যে হাইটটা H2, জি এই স্যার H2 V1 টা আর V2 কয়টা? মাঝখানে হ্যাঁ, দুইবার V1 হচ্ছে। আর V2 এই দুইটা রেক্টেঙ্গেলের মাঝখানে বসছে। তার মানে কি দুইটা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে। তো তাহলে H2 কয়বার বসবে আমার? স্যার দুইবার বসবে। H3 যদি দেখি, H3 দেখো আমাদের কয়টা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে? দুইটা স্যার। স্যার এই একটা রেক্টেঙ্গেল, এই একটা রেক্টেঙ্গেল, সেই জন্য H3 কয়বার বসাবো? দুইবার। দুইবার H4 টা কয়টা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে বলো তো? স্যার একটাই। একটাই, তাই না? তো তাহলে জি H4 স্যার থাকবে V3 একবার। এর জন্য। আচ্ছা H5 কয়টা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে বলো তো? এখানকার একটা রেক্টেঙ্গেল, এখানে আরেকটা রেক্টেঙ্গেল, দুইবার। তার মানে H5 এর সাথে এই জন্য 2 গুণ করা হচ্ছে। H6 কোনটা? এটা H6 কয়টা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে? এখানকার একটা রেক্টেঙ্গেল, এইটা, এইটা আর এইটা। তার মানে কয়টা? 4টা। তো তার মানে এই জন্যই এখানে 4 বসছে। H7 কয়টা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে? H7 এই হাইটটা চারটা হবে স্যার 4টা, তাই না? এই জন্য কিন্তু 4 আসছে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ডিরাইভেশন করে কিন্তু তাহলে আমরা বুঝতে পারতেছি যে যেই হাইটটা যত সংখ্যক রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে তত সংখ্যা দিয়ে গুণ করব। বুঝতে পারছো সবাই? জি স্যার আচ্ছা, তো তাহলে আমরা জিনিসটাকে যদি একটা জেনারেলাইজড ফর্মুলা আকারে লিখি, তো তাহলে আমাদের ভলিউমের জেনারেলাইজড ফর্মুলা হবে A/4 টাইমস সামেশন অফ H1। H1 দ্বারা বোঝাচ্ছে যে এখানে আমার শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল দ্বারা শেয়ারকৃত হয়েছে, তাই না? প্লাস 2 সামেশন অফ H2। H2 মানে কি? যেখানে আমাদের দুইটা করে রেক্টেঙ্গেল থাকবে, তাই না? যদি দুইটা করে রেক্টেঙ্গেল থাকে তাহলে কি 2 দিয়ে গুণ করা হবে, তাই না? প্লাস 3 সামেশন অফ H3 প্লাস ডট ডট ডট। এটাই হচ্ছে আমাদের মেইনলি সূত্র যদি আমরা রেক্টেঙ্গেলে ভাগ করি। বুঝতে পারছো কিভাবে আসছে? জি স্যার কারো কোনো সমস্যা? তার মানে এই 1 দ্বারা বোঝাচ্ছে কি সে কয়টা রেক্টেঙ্গেলের এরিয়াতে আছে। এই 2 দ্বারা কি বোঝাচ্ছে? মনে করো এই যে এখানকার H2, তার মানে কি সে কয়টা রেক্টেঙ্গেল এরিয়াতে আছে? দুইটা, তাই না? সেই এখানে যা যা পোরশন দুইটা রেক্টেঙ্গেল এরিয়াতে আছে সবগুলোর সাম আপ করব। তার মানে কি H2 টা আছে দুইটা রেক্টেঙ্গেল, H3 টাও আছে দুইটা রেক্টেঙ্গেল, এরকম ভাবে সবগুলোর সাম আপ করব, সেটাকে আমি 2 দিয়ে গুণ করব। ক্লিয়ার? স্যার 3H3 3H3 মানে হচ্ছে আমাদের 3টা এরিয়াতে হচ্ছে থাকবে যে হাইট গুলো। 3টে এরিয়াতে কোন কোন হাইট এখানে নাই আপাতত, তার মানে এখানে থাকছে না 3H3। এখানে আছে 4H3 আছে, তাই না? কারণ কি এই যে এটা 4টা এরিয়াতে আছে। 3H3 এর আমরা পরে একটা উদাহরণ দেখব। তার মানে সূত্রটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা একটু ম্যাথ করি। তো এখন স্পট হাইট মেথডে আমাদের এই ম্যাথটা করব। তো আমাদেরকে দেখো প্রত্যেকটা এখানে একটা গ্রিড দেওয়া আছে, এই গ্রিডের প্রত্যেকটা কর্নারের পয়েন্টগুলোর এলিভেশন দেওয়া আছে, মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের হাইটটা কত সেটা দেওয়া আছে। ঠিক আছে? এখন আমাদের বলতেছে যে একটা বিল্ডিং এখানে কনস্ট্রাক্ট করব, সেই বিল্ডিং এর একটা লেভেল আনতে হবে, ফিনিশ লেভেল হইতে হবে 200 মিটার, তাই না? তো তার মানে আমাদের এই যে আমরা এই পয়েন্টগুলো গ্রিড গুলোকে নামকরণ করি, এ বরাবর 1 2 3 4 দিলাম আর এখানে A B C দিলাম। তো তাহলে এই পয়েন্টটাকে আমি কি বলবো? A1। এই পয়েন্টটাকে কি বলবো? A2 বলা যায়? A বরাবর A সবগুলা আর A বরাবর 2। এই পয়েন্টটাকে কি বলবো? A3 স্যার এটা A4 স্যার আচ্ছা এই পয়েন্টটাকে কি বলবো? B1 এটা হচ্ছে B আর এটা হচ্ছে 1, তার মানে B1। এই পয়েন্টটাকে কি বলবো? A বরাবর B, B2 এটা হচ্ছে 2। এই পয়েন্টটাকে B3 B3 B4 B4
C1 C1 C2 C3 C2 C3 তো সবগুলা পয়েন্ট আমি লিখে ফেলবো। পারবা এই কলামটা পূরণ করতে? জি স্যার এখন হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল কতটা আছে, আমাদের এলিভেশন গুলো কতটা আছে। এই দেখো A1 এর জন্য 203.5 সেই ভ্যালুটা লিখে ফেলবো। A2 এর জন্য কত আছে 205.6 সেই ভ্যালুগুলো লিখে ফেলবো। দ্যাট মিন্স প্রত্যেকটা পয়েন্টের পার্সপেক্টিভে তাদের যে এক্সিস্টিং যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আমাদের লিখে ফেলবো। পারবো না লিখতে সবাই? জি স্যার আচ্ছা, এখন আমরা ভলিউমের সূত্রটা কি জানি? ভলিউমের সূত্র জানি হচ্ছে আমাদের এরিয়া লাগবে, টোটাল জমিটুকুর এরিয়া টাইমস কি এভারেজ হাইট, তাই না? কর্নার গুলোর এভারেজ হাইট। আমরা এখন তাহলে টোটাল জমিটুকুর এরিয়াটা ফার্স্টে ক্যালকুলেশন করি একটু। টোটাল জমি এরিয়া কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখো, আমাদের এতটুকুর এরিয়া কত আসে বলতো? স্যার কি বলেছে 12 গুণ 8 12 into 8 12 টাইমস 8। এখন আমাদের এরকম রেক্টেঙ্গেল করা হয়েছে কয়টা টোটাল? পাঁচটা একটা, আছে তার মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 5 দিয়ে গুণ করবো, তার মানে কি এটা কি আমাদের টোটাল এরিয়া না? জি স্যার তার মানে এই ভ্যালুটাই হচ্ছে টোটাল এরিয়ার জায়গায় বসাবো। এখন হচ্ছে আমাদের আচ্ছা টোটাল এরিয়া ক্যালকুলেশন করা দরকার, এই জমিটুকু টোটাল এরিয়া ক্যালকুলেশন করা দরকার। টোটাল এরিয়া বলতে কি বোঝাচ্ছে? এই এরিয়াটুকু, তাই না? এই এরিয়াটুকু কিভাবে পাবো? আমি একটা রেক্টেঙ্গেলের এরিয়া কি বলা যায় 12 টাইমস 8, সেরকম রেক্টেঙ্গেল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে 5 দিয়ে গুণ করবো, তাহলে কি টোটাল এরিয়াটুকু পেয়ে যাচ্ছি না? তো সেটাই হচ্ছে আমাদের টোটাল এরিয়া। এখন আমাদের দরকার এভারেজ হাইট বের করা। এভারেজ হাইটটা কিভাবে বের করতে পারি সেটাই এখন আমরা দেখবো, টেবিল থেকে বের করবো। তো এখন দেখো আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে তাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল কত, পয়েন্ট এলিভেশন কত সেটা আমরা লিখেছি। আমাদেরকে নিতে হবে কততে? প্রপোজড লেভেল কত? 200। তো তাহলে সবগুলা পয়েন্টকে আমরা নিয়ে আসতে হবে 200 তে, সেই জন্য 200 লেখা হয়েছে। ঠিক আছে? এখন মানে 203 205 আছে, মানে প্রত্যেকটাকে 200 তেই আনতে হবে স্যার, মানে 200 তেই প্রত্যেকটা আনতে হবে, ঠিক আছে? আমাদের ড্রয়িং তাই বলতেছে। তো এখন আমাদেরকে 200 তে যদি আনতে হয়, এখন একটু চিন্তা করে দেখো, মনে করো আমার এই পয়েন্টটা হচ্ছে 203.5, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর আমাকে ফরমেশন লেভেলে এখানে আনতে হবে, এটা হচ্ছে 200। তো তার মানে আমার হাইট কতটুকু আসতেছে বলতো? এতটুকু কত আসে বলতো? 3.5 3.5। তার মানে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য হাইট আমরা কিভাবে বের করব? এই যে ভ্যালুটা আছে সেটা থেকে 200 বিয়োগ করলে কি পেয়ে যাব? জি স্যার পারবো সবগুলো বের করতে? জি স্যার মানে যে ভ্যালুটা দেওয়া আছে ওখান থেকে 200 মানে বাদ দিলে চলে আসবে স্যার, হ্যাঁ, 200 বাদ দিলে কি আমার হাইটটা পেয়ে যাব, প্রত্যেকটা পেয়ে যাবো, মানে স্যার। যে গ্রিড গুলার প্রত্যেকটা কর্নারের হাইট গুলা পেয়ে যাবো, তাই না? এখন কাজ হচ্ছে যে আমাদের কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে, ওই যে একটু আগে সূত্র ডিরাইভ করেছিলাম, আমাদের জানতে হয় যে কোনটার ক্ষেত্রে কোন হাইটের ক্ষেত্রে কয়টা রেক্টেঙ্গেল আছে। তা আমাদের A1 এর জন্য দেখো তো এই পয়েন্টটা যে হাইট সেটা কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে? একটা স্যার। একটা। সো তার মানে নাম্বার অফ রেক্টেঙ্গেল 1। A2 সেটা কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত থাকবে এই জায়গার হাইটটা? দুটা স্যার, এখানে একটা এখানে একটা, দুইটা, তার মানে নাম্বার অফ রেক্টেঙ্গেল আসবে 2। 2 স্যার। A3 কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে? দুইটা স্যার। দুইটা। সো তার মানে 2। A4 কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে? একটা একটা। তো তার মানে 1 বসেছে। B1 কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে? B1 স্যার একটা স্যার। B1 একটা, এই পয়েন্টের যে হাইটটা B1 দুইটা স্যার, সরি স্যার, এখানে দুইটা। একটা রেক্টেঙ্গেল এখানে একটা রেক্টেঙ্গেল, দুইটার সাথে যুক্ত আছে। তো তাহলে আমাদের 2। এরপরে B2 কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে? চারটা স্যার। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা রেক্টেঙ্গেল, তার মানে 4। এরপরে দেখো B3 এখানে কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে বলো? এই একটা, দুইটা, তিনটা। তো তার মানে এই যে এখানে 3 বসবে। এবার দেখছো তো 3 কিভাবে আগের সূত্র থেকে মানে কেন আসছে? জি স্যার বুঝতে পারছি স্যার এখন দেখো B4 এ কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে এই জায়গার হাইটটা? একটা একটা রেক্টেঙ্গেলের সাথে, তার মানে এখানে বসাবো আমরা 1। এরপরে C1 কয়টা রেক্টেঙ্গেলের সাথে যুক্ত আছে? একটা, তাই না? C2 দুইটা, C3 একটা। তো সবগুলো ভ্যালু লিখে ফেলছি। তো এখন আমাদের এই যে ডেপথটা পাইছি, এই H1 এর সাথে কয়টা রেক্টেঙ্গেল যুক্ত আছে সেটা আমরা মাল্টিপ্লাই করে H টাইমস n এর ভ্যালুগুলো এখানে লিখে ফেলবো। ঠিক আছে? জি স্যার।
তো আমাদের স্যার, দরকার এভারেজ, জি স্যার আমাদের দরকার এখন এভারেজ এক্সকেভেটেড ডেপথ, তাই না? এভারেজ যে ডেপথটা কর্নার গুলার। তো তাহলে কি করব, এইখানকার সবগুলার সাম আপ করব, এইচ আর এন এর যে মাল্টিপ্লিকেশন, এই সবগুলার ভ্যালুর সাম আপ করব। সাম আপ করে যে ভ্যালুটা পাবো, এই নাম্বার অফ রেক্টেঙ্গেল, দ্যাট মিনস সাম অফ এন, এন এর যে সামটা পাবো সেটা দিয়ে যদি ভাগ করে দিই, এই ভ্যালুটাকে এই ভ্যালুটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো? এভারেজ ডেপথটা পেয়ে যাবো, তাই না? জি স্যার তো এই যে এভারেজ ডেপথটা ওরা পাইছে, এই এভারেজ ডেপথের সাথে আমাকে কি গুণ করতে হবে? এরিয়া Area, বের করার sir. জন্য। এভারেজ হাইটের সাথে কি গুণ করব? এরিয়াটা। এরিয়াটা কত? এই যে আমরা একটু আগে যে ক্যালকুলেশন করছি, সেটাই হচ্ছে আমাদের এরিয়া। 480 স্যার হ্যাঁ, তো সেটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমাদের পেয়ে যাব টোটাল কতটুকু ল্যান্ড আমাদের এক্সকেভেশন করা লাগবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার Yes, sir. Sir. তো এখন আমাদের মনে করো এতক্ষণ আমরা করেছি হচ্ছে রেক্টেঙ্গেল জেনারেট করে, তাই না? এখন মনে করো যে সামহাও আমাদেরকে রেক্টেঙ্গেল না দিয়ে আমাদেরকে দিয়েছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হলে তখন সূত্রটা কি আসবে বলো তো? ভলিউম Sir, ক্যালকুলেশন A by 3 হবে তাহলে স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে ভলিউম ইকুয়াল টু এরিয়া টাইমস এভারেজ হাইট। এভারেজ হাইট তখন কি বসবে? h1 প্লাস h2 প্লাস h3 ডিভাইড বাই 3, 3 স্যার তাই না? জি স্যার। সো তোমরা পারবা না বাকি ক্যালকুলেশন গুলো করতে? সেম ওয়ে আগের মতোই। স্যার। এখন আমরা চলে আসি একটু কন্ট্রোল। কন্ট্রোল জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো কন্ট্রোল জিনিসটা বোঝাটা খুবই জরুরি, কারণ হচ্ছে আমাদের ইন ফিউচারে যখনই আমরা যে কোনো কাজ করি না কেন, তোমরা ফিউচারে যখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবা, যে কোনো একটা বিল্ডিং বানাতে যাবা বা রাস্তা বানাতে যাবা, ফার্স্টেই হচ্ছে ওই লোকেশনের একটা কন্ট্রোল প্ল্যান তোমাদের জানতে হবে। না হলে তুমি কখনোই এগুলো কিছু কোনো কাজই শুরু করতে পারবে না। ঠিক আছে? ফার্স্টে কন্ট্রোল প্ল্যান জানতে হবে। এইজন্য কন্ট্রোল কি জিনিস সেটা আমাদের একটু বুঝতে হবে। নাহলে কন্ট্রোল রিড করতে না পারলে আমরা কোনো কাজই করতে পারবো না। তো কন্ট্রোলটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা কন্ট্রোল কিভাবে বানানো হয় সেটা আমরা দেখি। মনে করো আমি একটা গ্রিড আঁকলাম ফার্স্টে। সমান সংখ্যক ভাগে ভাগ করলাম। ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা পয়েন্টের একটা নামকরণ করলাম। মনে করো এই পয়েন্টের আমার এলিভেশন হচ্ছে 7, এই পয়েন্টের মনে করো 8, এটার মনে করো 9, এটার 10, এটার 11, বাকিগুলোকে আমি ধরে নিলাম। ঠিক আছে? মানে হচ্ছে এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওই যে একটু আগে যে গ্রিড গুলার পাইছি, এরকম জাস্ট গ্রিড গুলার আমরা বের করছি পয়েন্ট গুলো এলিভেশন কত, 3, এটা 4, এটা 5, এটা 9, এখানে মনে করো 8 আছে, এখানে মনে করো 3, এটা 1, এটা 2, এটা মনে করো 5। স্যার নাম্বারগুলো কিসের করছি? হাইটের তুমি যে কোনো পয়েন্ট যে কোনো ভ্যালু তুমি ধরতে পারো। এই এক একটা গ্রিডের এক একটা পয়েন্টের হাইট। ঠিক আছে? আচ্ছা জি স্যার। স্যার পয়েন্টিং করতেছি আমরা স্যার মানে তোমরা যে কোনো ভ্যালু ধরেই করতে পারো। এটা হচ্ছে মানে সার্ভেতে নরমালি এই জিনিসটা জেনারেট করা হয়, এটা আমরা পরে আসতেছি। আগে আমরা দেখি যে কন্ট্রোল জিনিসটা আসলে কিভাবে করা হয়। মনে করো এটা 2 ধরলাম, 3 ধরলাম, এটা 5 ধরলাম, এটা মনে করো 7 ধরলাম, এটাও 5 ধরলাম। তো এখন আমি এমন একটা লাইন ড্র করব যেই লাইন এই এক একটা পয়েন্টটাকে আমরা বলবো কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে? এই এক একটা পয়েন্ট হচ্ছে আমাদের কন্ট্রোল পয়েন্ট। তো এখন আমরা এমন একটা লাইন ড্র করব, এমন একটা কন্ট্রোল লাইন ড্র করব
যেই লাইনের উপরে সবগুলা পয়েন্টের ভ্যালুই হবে আমাদের 8। তো তাহলে তার মানে কি বলা যায় আমাদের এই পয়েন্টের ভ্যালু কত আছে 8, তাই না? একইভাবে 8 আর কোথায় পাইতে পারি? এই জায়গায় দেখো 7 থেকে যদি 10 এ যাওয়া হয় তার মানে কি এই লোকেশনে 10 এর কাছাকাছি কি এখানে এখানে কি একটা ভ্যালু থাকবে, তাই না? 8 থাকবে, তাই না? বলা যায়? এখানে কি 8 থাকবে না? তার মানে এখানে একটা পয়েন্ট আছে 8। 5 থেকে 10 এ যদি যাওয়া হয় তার মানে কি বলা যায়? এখানেও কি একটা 8 থাকবে। জি স্যার। তারপরে দেখো চিন্তা করে যে আমাদের আর কোথায়, কোথায় এখানে কি কোনো 8 থাকবে না? 6 থেকে 7 এর মধ্যে কোনো 8 থাকবে না। এখানে দেখো আরেকটা 8 আছে। জি স্যার। এখানে একটা 8 আছে। আর কোথায়, কোথায় আছে? এখানে 5 স্যার থেকে এই 7 যে এ গেলে 5 দেখো না? থেকে 9 এ যে এখানে গেলাম ওখানে স্যার একটা 8 আছে। এখানে একটা 8 আছে, তাই না? তো 5 থেকে 9 এ যে যাচ্ছি স্যার উপরে 5 ওটাতে থেকে যে 9 এ যাচ্ছি এখানে একটা 9 সেদিকে এর 8 কাছাকাছি। ধরলাম কেন স্যার? তুমি আমি ফার্স্টে 8 এর জন্য লাইন দেখাচ্ছি। তুমি যদি 5 এর জন্য আঁকতে পারো ঠিক সেম ওয়েতেই আঁকবা। আমি ফার্স্টে 8 এর জন্য লাইনটা আঁকা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে? তো তার মানে 5 থেকে দূরে 9 এর কাছাকাছি একটা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আমাদের 8, তাই না? তো মোটামুটি আর কি কোথাও 8 হওয়ার পসিবল? সম্ভব না, তাই না? তো এখন আমি কি করব? এই লাইনগুলাকে জাস্ট যুক্ত করে দিব হাতে। স্যার 3 থেকে 9 এর ভিতরে স্যার 3 থেকে 9 এর ভিতরে, হ্যাঁ ভালো কথা বলছো। হ্যাঁ 3 থেকে 5 থেকে না, এটা 9 এর 9 ছিল না, ভিতরে। এটা 4 ছিল, এটা 4 ছিল। ও, স্যার, আচ্ছা এটা 4 ছিল, ঠিক আছে? তারপর কোথায় আসছে? আমি জাস্ট পয়েন্ট গুলোকে এখন জাস্ট যুক্ত করে দিব। এটা হাতেই করবা। তার মানে এই যে এখানে যে একটা আঁকার লাইন, কারণ স্যার, হ্যাঁ আমি কেন কারণ সবকিছু ডিটেইলস বলবো। এই যে এই লাইনটা যে আঁকলাম এই লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কি ইন্ডিকেট করতেছে? 8 8, তাই না? কন্ট্রোল পয়েন্ট। এখন মনে করো এখানে আরেকটা লাইন আঁকা হলো কোনোভাবে। এই লাইনটা মনে করো 6, এই লাইনটার উপরে সবগুলা পয়েন্টের ভ্যালু মনে করো 6। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের এই লাইনটা কিছুটা জমি থেকে মানে জমিটা কি একটু স্টিপ স্লোপ 6 থেকে যদি 8 এ যাই, তাই না? কিছুটা স্লোপ আকারে মানে কি একটু উঁচা জমির দিকে যাচ্ছি, তাই না? আবার এখানে যদি আরো একটা লাইন থাকে ওটা স্যার 8 এর থেকে উপরে যাচ্ছে। তার মানে কি আরেকটু সেটা উঁচু যদি স্যার। 10 থাকে তার মানে কি সেটা আবার আরো উপরে উঠছে। এখন এখানে যদি আরেকটা লাইন থাকে আরো উপরে উঠছে স্যার, আরো উঁচু স্যার। সেই ভ্যালুটা মনে করো যদি হয় 5, তার মানে কি বলা যায় এখানে 10 পর্যন্ত উপরে উঠছে, তারপরে কি আবার নিচে নেমে গেছে, একটা স্টিপ স্লোপ হয়েছে, তাই না? তাই না? জি স্যার। তার মানে কন্ট্রোল পয়েন্ট দেখে আমরা কন্ট্রোল লাইনগুলো দেখে আমরা ধারণা পেতে পারি যে আমাদের জমিটার কন্ডিশন কিরকম, জমির কোন জায়গাটা উঁচা কোন জায়গাটা নিচা, কিরকম একটা কন্ডিশন, আমার ল্যান্ডটা কিরকম কন্ডিশন আছে সেই সম্পর্কে একটা ভালোভাবে ধারণা পাবো। ঠিক আছে? তো তখন ভালোভাবে যখন ধারণা পাবো দেন আমরা তখন ক্যালকুলেশন করতে পারবো যে আমার কতটুকু কাট করা লাগবে, কতটুকু ফিল করা লাগবে, সবগুলো আমরা পুরোপুরি ভালোভাবে ক্যালকুলেশনটা করতে পারবো। তো কন্ট্রোল লাইনটা সবাই বুঝছো তো? জি স্যার। জি আচ্ছা। স্যার। এখন তাহলে দেখো এখন তাহলে দেখো যে আমরা এই ফিগারে যে আমাদের এই প্রথম যে আচ্ছা কেউ কথা বলো না, আমাদের এই প্রথম যে এখানে যে একটা শেপ আছে সেটা দেওয়া আছে ভ্যালু 60, এর পরবর্তীটার ভ্যালু দেওয়া আছে কত 65, এর পরবর্তীটার দেওয়া আছে কত 70, এর পরবর্তীটার দেওয়া আছে 75। তার মানে যতই দূরে যাওয়া যাচ্ছে ততই কি ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। তাহলে কি বলা যায় এই 60, আচ্ছা সবাই মাইক্রোফোনটা একটু মিউট রাখো, এই 60টা কি একটা নিচু জায়গা, তাই না? 60টা কি নিচু জায়গা স্যার। এই 60টা কি একটা নিচু জায়গা। তার মানে কি এই সাইড দিয়েও আমি আস্তে আস্তে যত যাব 60 থেকে ততই কি উঁচু জমির দিকে যাব, এই সাইড থেকেও যত যাব তত কি আমি উঁচু জমির দিকে যাব, তাই না? তার মানে 60 জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এরপরে দুই সাইড দিয়ে আমি যদি উঠি না কেন তার মানে কি একটা হিলের দিকে উঠছি বলা যায়। তার মানে এটাকে বলা হচ্ছে ডিপ্রেশন। আর এখানে দেখো এটা হচ্ছে 80, এরপরে যত আস্তে আস্তে বাইরে গেছে তত কি হচ্ছে ভ্যালুটা কি কমতেছে না? কন্ট্রোল। Yes, sir. তো কন্ট্রোল দেখে এখন আমরা কি বুঝতেছি এই 80টা হচ্ছে আমাদের একটা পাহাড়ের চূড়া বলা যায়। কারণ কি Yes, sir. কারণ আমার প্রত্যেকটা পয়েন্টে বাকি যতই মানে 80 এর দিকে আসি না কেন পয়েন্টটা কি ততই বাড়তেছে এলিভেশনটা। আর 80 থেকে যতই দূরে সরে যাচ্ছি ততই আস্তে আস্তে কি হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে কমতেছে। কমতেছে, তাই না? এলিভেশনটা কমে যাচ্ছে। তো তার মানে বলা যাচ্ছে 80টা হচ্ছে পাহাড়ের চূড়া। এরপরে
75 কি তার মানে 80 থেকে একটু নিচে আছে, তার মানে কি আস্তে 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 যতই যেই সাইডে যাই না কেন আমি আস্তে আস্তে পাহাড়ের নিচে নেমে যাচ্ছি। তো তার মানে এটাকে বলা হচ্ছে হিল, একটা হিল জেনারেট হচ্ছে, তাই না? বুঝতে পারছো? কন্ট্রোল দেখে যে তাহলে আমরা ধারণা পাচ্ছি সেখানে হিল আছে নাকি ডিপ্রেশন আছে, কিরকম কন্ডিশন আছে ল্যান্ডটা সেটা কিন্তু আমরা কন্ট্রোল থেকে ধারণা পাচ্ছি। ক্লিয়ার? এখন দেখো আমরা এই জায়গার আমাদের নরমালি হচ্ছে কন্ট্রোল প্ল্যান গুলো কিভাবে করা হয় সার্ভেতে একটু বলি। যে এটা হচ্ছে মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো এরকম, তখন আর কি এই কাজটা করেছিলাম। আমাদের ছিল সেটা এরকম যে আমরা টোটাল স্টেশন দিয়ে হচ্ছে স্পট হাইট বের করি, সরি আমরা টোটাল স্টেশন দিয়ে হচ্ছে ডিটেইল সার্ভে করি যে প্রত্যেকটা এরিয়ার মানে কোন কোন লোকেশন গুলোর কতটুকু হাইট আছে সবগুলো আমরা বের করি। মনে করো টানা 2 দিন বা টানা 3 দিন কাজ করলাম। কাজ করার পরে টোটাল স্টেশনে কিন্তু ডাটা গুলাকে সেভ করা যায়। তো ডাটা গুলাকে আমি সেভ করলাম। টানা 2-3 দিনের কাজের যা যা ডাটা পাইলাম, ওখানকার এলিভেশন গুলা সব সেভ করলাম। সেই সেভকৃত ডাটা গুলাকে দিয়ে আমি পরবর্তীতে মানে কম্পিউটারের সাথে কানেক্ট করে ডাটা গুলাকে কম্পিউটারে নিয়ে আমি সার্ভে ক্যাট একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আমি সেই ডাটা গুলাকে রিট্রাইভ করে কিছুটা মানে জেনারেট করে সফটওয়্যারের থ্রুতে দেন তারপর আমি অটোক্যাড এর মাধ্যমে এরকম একটা কন্ট্রোল প্ল্যান তৈরি করি। ঠিক আছে? তো এখন এই কন্ট্রোল প্ল্যানটা দেখে এখন আমার কাজ হচ্ছে আমার বুঝা যে জমিটার কোন জায়গাটুকুর কন্ডিশন কিরকম অবস্থায় আছে, তাই না? এখন বিল্ডিং বানাতে গেলে তো আমার আগে বুঝতে হবে জমির কোন জায়গা উঁচা কোন জায়গা নিচা। যদি না বুঝি তাহলে তো আমি বুঝবো না যে আমার কতটুকু কাট করা লাগবে, কতটুকু ফিল করা লাগবে, তাই না? বা রাস্তা বানানোর জন্য কতটুকু ফিল করা লাগবে, কতটুকু কাট করা লাগবে। তো এই জন্যই মেইনলি আমাদের কন্ট্রোল জিনিসটা ধারণা নিতে হয়। তো এখন আসো আমরা এই জায়গার কন্ট্রোল প্ল্যানটা, কন্ট্রোল ম্যাপটা দেখে আমরা একটু বুঝার চেষ্টা করি আসলে জমিটার কি কন্ডিশন। দেখো এখানে আছে 50, তাই না? 50 তার মানে এই 50 থেকে যদি এই দিকে যাই দেখো তো ভ্যালুটা কত কি বাড়তেছে না? 50, 55, 60, 65। তার মানে কি বলা যায় এই জায়গাটা হচ্ছে নিচা, যত এইদিকে যাব ততই কি হচ্ছে আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছি এই জায়গা থেকে যত এইদিকে যাব, তাই না? জি স্যার। আচ্ছা আবার একই ভাবে এই সাইড থেকে যদি যাই তাহলে কি ভ্যালুটা কি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কমতেছে 50, 55, 60 75 বাড়তেছে স্যার। তার মানে কি বাড়তেছে স্যার। আমার এই লোকেশনে কি একটা ডিপ্রেশন তৈরি হয়েছে বলা যায়? মানে কি পাহাড়ের Yes, sir. নিচা জায়গাটা, দুইটা পাহাড়ের মাঝখানে নিচা জায়গাটা, তাই না? বলা যায় না? Yes, sir. আচ্ছা আবার যদি আমি এই সাইড থেকেও চিন্তা করি, দেখো আমি যদি এই সাইডের ফেসটাও চিন্তা করি কন্ট্রোলের, দেখো এখানে 65, 70, এই লাইনটা কত আছে? এই লাইনটা হচ্ছে 75, এই লাইনটা হচ্ছে 80। তার মানে কি এইদিকে যতই যাচ্ছে ততই ভ্যালু বাড়তেছে। আবার দেখো এইখানে এই লাইনটা কত? এই যে 50, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 65, 70, এই লাইনটা কত? এই লাইনটা হচ্ছে এই লাইনটা হচ্ছে 75। তার মানে এই বরাবরও যতই যাওয়া যাচ্ছে ততই আস্তে আস্তে পাহাড়ের চূড়ার দিকে যাওয়া হচ্ছে। তার মানে কি বলা যায় এই জায়গায় কি তৈরি হয়েছে? একটা ডিপ্রেশন। তার মানে বলা যায় কি এই লোকেশনটাকে একটা পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে যে ডিপ্রেশন জোনটা সেটা, তাই না? আর দুই সাইড Yes, থেকে sir. আমাদের পাহাড়টা এসে এই লোকেশনে এসে মিশেছে, এরকম একটা কথা বলা যায়। তার মানে কন্ট্রোল প্ল্যান থেকে কিন্তু আমরা একটা সাইট সম্পর্কে মোটামুটি একটা ওভারঅল বেশ ভালো রকমের ধারণা পেয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে কন্ট্রোল প্ল্যান বুঝতে? না স্যার। আচ্ছা এখন আমরা এখান থেকে একটা ম্যাথ করব, ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। এখানে ম্যাথটাতে কি বলা হচ্ছে যে the areas within the underwater control lines of the reservoir are follow। তো এই কন্ট্রোল লাইনের মধ্যবর্তী যে এরিয়াগুলো সেই এরিয়াগুলো দেওয়া আছে, যেমন 800 কন্ট্রোল লাইনের জন্য এরিয়া কত, 810 এর জন্য এরিয়া কত, সবগুলো দেওয়া আছে। তারপর কি বলা হচ্ছে দা বটম অফ দা রিজার্ভার, এখানে একটা রিজার্ভার এখানে একটা ড্যাম দেওয়া আছে, তার মানে কি এখানে পানি স্টোরেজ হবে, তাই না? তো এখন এই রিজার্ভারের বটমটা হচ্ছে 800 মিটার AMSL। AMSL মানে হচ্ছে মিন সি লেভেল থেকে কতটুকু উপরে আছে, মানে 800 মিটার মিন সি লেভেল থেকে উপরে আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এই বটমটা হচ্ছে আমাদের 800 মিটার। আর কি বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ ওয়াটার ইন দ্য রিজার্ভার when the water reaches its maximum allowable water level। আচ্ছা ফিগারে দেখি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ওয়াটার লেভেল কোনো কিছু দেওয়া আছে কিনা। আচ্ছা এখানে যখন সেকশন ভিউ দেখতেছি দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ওয়াটার লেভেল কত দেওয়া আছে? 840 মিটার, তাই না? 840 মিটার। তার মানে আমাদেরকে এই যে 840 মিটার পৌঁছানোর জন্য কতটুকু এতটুকুর মধ্যে সে কতটুকু ওয়াটার থাকতেছে সেই ওয়াটারের ভলিউমটুকু আমার বের করতে হবে রিজার্ভারের ভিতরে।
ঠিক আছে, তার মানে 840 মিটার হচ্ছে তার ম্যাক্সিমাম ওয়াটার এতটুকু পর্যন্ত পৌঁছাবে। এই এতটুকু 840 মিটারে পৌঁছানোর জন্য তার এতটুকুর যে ওয়াটার, কতটুকু ওয়াটার রিজার্ভ হচ্ছে সেই ভলিউমটুকু আমার জানতে হবে। বুঝতে পারছো মানে আসলে বিষয় কোশ্চেনে কি চাচ্ছে? মানে হচ্ছে স্যার, মানে 840 মিটার অবধি স্যার কতখানি পানি আছে এটা আমাকে বের করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, পানির ভলিউমটা বের করবো। এখন আমাদের এখানে দুইটা মেথডের কথা বলতেছে, এভারেজ ইন এরিয়া মেথড আর হচ্ছে প্রিজ মডেল মেথড। এভারেজ ইন এরিয়া মেথড বা যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড, যেটাই বলি না কেন। তো তাহলে আমরা ট্রাপিজয়েডাল মেথডের সূত্র আমরা অলরেডি জানি। হাইয়েস্ট ওয়াটার লেভেল যে 840 এটা স্যার কোথায় দেওয়া আছে? এটা কি স্যার এই যে। ছবিতেই দেওয়া আছে এর জন্যই? হ্যাঁ, ছবিতে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা ট্রাপিজয়েডাল মেথডে আমাদের সূত্রটা কি ছিল? d/2 ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস প্লাস 2 2 ইনটু টাইমস আদার এরিয়া, ইয়েস স্যার। তাই না? তো তাহলে আমাদের ফার্স্ট এরিয়া কত আসবে? 800 জন্য যে এরিয়াটা সেটা ফার্স্ট এরিয়া, তাই না? জি স্যার। ইয়েস স্যার। আর লাস্ট এরিয়া কোনটা বসবে? 840 এর জন্য যে এই তো ঝামেলাটা লাগাবাই। 850 আমাদের ম্যাক্সিমাম ওয়াটার লেভেল কত পর্যন্ত আসতেছে? 840 স্যার। 840। তার মানে জি 840 এর জন্য যে এরিয়া সেটাই কি আমাদের লাস্ট এরিয়া না? স্যার। ইয়েস আর স্যার। এরপরে তো ওয়াটার যাইতেছে না, 850 এ গিয়ে তো আর ওয়াটার যাচ্ছে না, ওয়াটার কোনো স্টোরেজ হচ্ছে না। তো তার মানে 840 এর জন্য যে এরিয়া সেটা হচ্ছে আমার লাস্ট এরিয়া। এটা জি স্যার। আর আদার 850 এরিয়া লেখা থাকলে আমরা 850 পর্যন্ত যেতাম স্যার। 850 যদি থাকতো ম্যাক্সিমাম এখানে ওয়াটার লেভেল, তাহলে 850 এটা নিতাম। যেহেতু 840 হচ্ছে আমার ম্যাক্সিমাম, তার মানে এটা নিতে হবে লাস্ট এরিয়া। তার মানে প্লাস 2 টাইমস অন্যান্য যে এরিয়াগুলো আছে সেটা। পারবো সবাই? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই ম্যাথটাকে যদি আমরা সিম্পসন বা প্রিজ মডেল মেথডে করতে চাই, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এখানে ডিটা হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল গুলো কত করেছিল? 800 থেকে 810, 810 থেকে 820 কত করেছিল? স্যার 10 10 করে, তার মানে 10 ডি এর ভ্যালু বসবে 10। 10। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে প্রিজ মডেল মেথড আমরা দেখি। প্রিজ মডেল মেথডের সূত্রটা কি ছিল? d/3 ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 4 টাইমস ইভেন এরিয়া Plus 2 time time odd. odd area. প্লাস 2 টাইম অড এরিয়া। প্লাস 2 টাইমস অড এরিয়া। Odd area. জি স্যার। আচ্ছা, ফার্স্ট এরিয়া তাহলে কত বসবে এখানে? 800 এর জন্য যে এরিয়া ভ্যালুটা দেওয়া আছে সেটা। লাস্ট এরিয়া কত বসবে? স্যার এই যে 840 এর জন্য। 840 এর জন্য। 11,210 আচ্ছা, স্যার এটা। প্লাস 4 টাইমস ইভেন এরিয়া। ইভেন এরিয়া কোনগুলো বসবে? এটা বসবে ইভেন এরিয়াতে, এটা বসবে ইভেন এরিয়া, 830 জি স্যার। তাই না? আর অড এরিয়া কোনটা বসবে? এই ভ্যালু। 820 এর জন্য যেটা আর ডি এর ভ্যালু কোনটা বসাবো? স্যার 10 10। তাহলে আমাদের ভলিউমটা পেয়ে যাবে। পারবা তো সবাই? জি জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্তই তোমরা একটু দেখো বাসায়। কন্ট্রোলটা কিন্তু বোঝাটা খুবই জরুরি, ঠিক আছে? তো এগুলো একটু ভালোভাবে দেখে নিও। স্যার এটা কোন চ্যাপ্টারে আছে স্যার? বইয়ের চ্যাপ্টার? জি স্যার। বইয়ের চ্যাপ্টারটা একটু দেখে নিও, বইয়ের ইন্ডেক্স দেখে নিও, আমার ঠিক খেয়াল নাই। না, আপনি যে পিডিএফটা মানে আপনি যে শীটটা দিয়েছেন স্যার ওখানেই তো স্যার সবগুলোই দেওয়া আছে। হ্যাঁ, এখানেই আছে অলরেডি। এটা কি স্যার ভলিউম মনে আছে না স্যার? হ্যাঁ, বইয়ের, জি স্যার ভলিউম হ্যাঁ বইয়ের ভলিউম 1টা দেখতেই হবে। ওকে স্যার। আচ্ছা, আমরা তাহলে আমাদের রেকর্ডিংটা আর কি অফ করে দিচ্ছি। স্যার